বাকি ছিল আমাদের, আমরা প্রেজেন্টেশন কোন বিষয়ের উপরে দেওয়া ছিল? স্যার, ডেইলি অ্যাক্টিভিটিস সম্বন্ধে হ্যাঁ, লিখে লিখে রাখলে আপনি ঠিক করে দিবেন বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেইলি আমরা অ্যাক্টিভিটিস অর্থাৎ আমরা, আমি সময় পাইনি, আমি দেখছি আপনি নক দিয়েছিলেন, আজকে রাত্রে কথা বলবো, ক্লাস শেষ করে তারপরে আপনার ওইগুলো দেখে দিব। তো এখন আমরা যে বিষয়গুলো দেখতেছিলাম, অর্থাৎ আমরা গত ক্লাসে দেখেন এই জায়গাটাতে ছিলাম সম্ভবত, আমরা কিছু টেন্স পজিটিভ ভার্ব। দেখেছিলাম। হ্যাঁ, পজিটিভ ভার্বটা কি মনে আছে? পজিটিভ ভার্বের অর্থ কি বলেন হ্যাঁ, তো? পজিটিভ ভার্বের বাংলা অর্থ কি? পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে, সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট করে কোনো কাজ করাকে হ্যাঁ, পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব বলে, তাকে কি বলে? পজিটিভ ভার্ব বলে। বলে। পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি অর্থটা জানতে চাচ্ছিলাম, পজিটিভ ভার্বের অর্থ কি? প্রযোজক ক্রিয়া। অর্থাৎ নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে নিজের কাজ করানো হবে তখন তাকে পজিটিভ ভার্ব বলবে। আচ্ছা, পজিটিভ ভার্বের একটা উদাহরণ দিতে পারবেন নূপুর ভট্টাচার্যই? পজিটিভ ভার্বের হ্যাঁ, একটা উদাহরণ বলেন তো। হ্যাঁ, পারবো স্যার। বলেন। ম্যাটার। ইয়েস, আরো একটু সহজ করে যদি বলতে বলি, শ্যামল বাবু আপনি একটু বলেন তো পজিটিভ ভার্বের উদাহরণটা কেমন হয়? হুম, তারপর আরো সহজ করে বাংলায় কিছু বলেন তো, যে যে বাক্যগুলো পজিটিভ ভার্ব আছে বাংলাতে, যেমন মা শিশুকে চাঁদ দেখায়। হুম, আমি আমার চুল কাটিয়েছি, আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। কি করলাম? আমি তাকে দিয়ে অঙ্কটি করালাম। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সব পজিটিভ ভার্বের উদাহরণ। পজিটিভ আই ভার্বটা আমার, মেক ম্যাথমেটিক্স। আই মেক হিম ডু দ্য ম্যাথমেটিক্স। তারপর কয়েকটা বাক্য বলেন, আরো কয়েকটা বলুন। একটু কম বুঝতেছি, গ্যাট দিয়ে এটা কম জোর কেন বোঝাচ্ছে? গ্যাট, গেট। গ্যাটটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, গেট সিইটি। দেখেন এখানে কয়েকটা কথা বলেছিলাম, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। মেক, হ্যাভ, লেট, কজ, গেট, কিছু একটা হ্যাঁ, বলেছিলাম, মনে হচ্ছে আপনাদের? পাঁচটা, ইয়েস, এই পাঁচটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই পাঁচটির ভিতরে কখন মেক, কখন হেল্প, কখন লেট, গেট, এগুলো আমরা যখন ডিরেক্ট কোনো পজিটিভ না থাকে, যেমন ইট মানে খাওয়া, ফিড শব্দের অর্থ ফিড মানে খাওয়ানো, তো আমরা যদি ডিরেক্ট কোনো পজিটিভ না পাই তখন আমরা কিভাবে পজিটিভ করব? আমাদের এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। পজিটিভ ভার্বটা যদি আমরা ভালো করে না পারি, আমাদের কথাগুলো সব, মনের ভাবগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো না। আমি যদি বলি তাকে দিয়ে আমি কাজটি করাই, আমি আমার চুল কাটিয়েছি, আমি তাকে দিয়ে বাড়িটিতে রং করালাম, তাকে দিয়ে বাড়িটিতে রং করালাম, তাই না? এই যে বিষয়টা, এটা যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি, একটু ওয়েট করেন, জাস্ট 1 মিনিট। জাস্ট ওয়েট এ মিনিট, 1 মিনিট একটু ওয়েট করেন। স্যার, এমনি ল্যাট তো কি যাইতে দেওয়া? হ্যাঁ, লেট মানে এলি অনুমতি দেওয়া, অনুমতি। অনুভূতি, আর গ্যাট তো পাওয়া না। হুম হুম, ইয়েস, ওকে। ক্যান ইউ হেয়ার মি মিস্টার ফজলুল হক? প্লিজ লেট মি নো দ্যাট। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? দেখেন তো। হুম, ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে আমরা পজিটিভ ভার্বটা নিয়ে একটু কথা বলছিলাম খুব শুরু থেকেই। পজিটিভ ভার্বটা আমরা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে খুব ইম্পর্ট্যান্ট। পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। নিজে কাজ না করে, অর্থাৎ কে কাজ না করে? সাবজেক্ট নিজে কাজ না করে যখন অবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়, বা কাউকে দিয়ে, অবজেক্ট বলা যাবে না, কাউকে দিয়ে কাজটি করানো হয়, তখন তাকে কজেটিভ ভার্ব বলবে। তো এই কজেটিভ ভার্বটার ভিতরে দুইটা ভার্ব, একটা হচ্ছে কজেটিভ ইন রিয়েল মুড, আর একটি হচ্ছে কজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। দুইটাই আমরা খুব ভালোভাবে খেয়াল করব, পজিটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড অ্যান্ড পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড। স্যার, এটার বাংলাটা একটু বলবো? 1 মিনিট। রিয়েল মুড মানে প্রকৃত মেজাজের কার্যকারক, এটা কি বাংলা?
হ্যাঁ হ্যাঁ, প্রকৃত রিয়েল মুড যেমন আমি আপনাকে বুঝাই দেই। অর্থাৎ এইটা হচ্ছে পজিটিভ ভার্বটা কেমন আপনাকে বলছি। যেমন, একটা মিনিট একটু ওয়েট করেন, আজকে হঠাৎ করে ক্লাসে আমার এই মিটটা শেষ হয়ে গিয়েছিল। 1 মিনিট একটু সময় দেন প্লিজ। প্রথম থেকে একটু এলোমেলো হয়ে গিয়েছে, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, একটা মিনিট একটু wait করেন। ওকে, আমরা এই জায়গাটা চাচ্ছিলাম, ঠিক সেখানে চলে এসেছি আমরা। অর্থাৎ আমরা প্রতিদিন কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আবার এমন কিছু কাজ আছে যেগুলো আমরা অন্যদেরকে দিয়ে করাই। কেমন বলেন তো? যখন আমরা সেলুনে গিয়ে চুল ছাঁটাই, আমরা কিন্তু নিজেরা ওই কাজটা করতে পারি না। আমরা যখন আমাদের বাড়িটিতে রং করাই, আমরা কিন্তু নিজেরা এটা করি না, আমরা এটা শ্রমিকের মাধ্যমে করিয়ে নেই। অর্থাৎ অন্যকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রেই মূলত হচ্ছে পজিটিভ ভার্ব লক্ষণীয়। আমরা যখন অন্যকে দিয়ে কাজ করাবো, তো আমরা এখানে যদি একটু কথা বলি, কেমন? কজ শব্দ থেকে মূলত পজিটিভ শব্দের উৎপত্তি। কজ শব্দ থেকে এসেছে কোন শব্দ একটু মনে রাখবেন, কজ। যে ভার্ব গুলো কোনো কাউকে দিয়ে সম্পূর্ণ কোনো কাজ করাতে সাহায্য করে, অন্য কথায় যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট, এই জায়গাটা বুঝতে হবে। অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাকে পজিটিভ ভার্ব বলে। এই জায়গাটা দেখেন, অর্থাৎ বলা হচ্ছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তাকে কজেটিভ ভার্ব বলে। এই কজেটিভ ভার্বকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। পজিটিভ ইন রিয়েল মুড, অর্থাৎ পজিটিভ ভার্বের আসল ধরন। কেবল এটা আপনি প্রশ্ন করেছিলেন নূপুর, যে এটা স্যার দুই ভাবে কি হলো।
এই রিয়েল মুড যেটা দেখেন কজেটিভ ইন রিয়েল মুড, অর্থাৎ কিছু ভার্বের ডিরেক্ট কজেটিভ দেওয়া থাকে। কেমন? মনে করেন এইখানে দেওয়া আছে দেখেন, অর্থাৎ এই যে সি, সি শব্দের অর্থ কি? নিজে নিজে দেখা, আমি নিজেই দেখতেছি। কিন্তু যখন অন্যকে দেখানো হবে তখন হবে দেখেন শো, SHOW, শো মানে হচ্ছে অন্যকে দেখানো। শো শব্দের অর্থ অন্যকে দেখানো। যেমন লার্ন, লার্ন, লার্ন শব্দের অর্থ নিজে শেখা, লার্ন। আবার যখন অন্যকে আমি শিখাই, যেমন আমি অন্যকে শিখাই, আমি অন্যকে একটা জ্ঞান দান করি, আমি এখন আপনাদেরকে শিখাচ্ছি, এটাকে হবে টিস, অন্যকে শিখানো। নো, নো শব্দের KNOW, নো শব্দের অর্থ জানা। আর অন্যকে জানানো তখন কি হবে? ইনফর্ম, অন্যকে জানানো তখন কি হবে? ইনফর্ম। ইট শব্দের অর্থ খাওয়া। আর FEED, ফিড শব্দের অর্থ অন্যকে খাওয়ানো। এই দেখেন কিছু ভার্বের এরকম ডিরেক্ট কজেটিভ পাওয়া যায়। দেখা, অন্যকে দেখানো। জানা, অন্যকে জানানো। আচ্ছা, শেখা, অন্যকে শেখানো। এই যে জায়গাটা, এটা কি করা হবে? এইটা কিন্তু হচ্ছে রিয়েল, অর্থাৎ পজিটিভ ইন রিয়েল মুড। আর দেখবেন কিছু জায়গায় পজিটিভ ভার্ব ওইভাবে সাজানো থাকে না, ওইভাবে কিন্তু ডিরেক্ট পজিটিভ থাকে না। ওই জায়গাটাতে কি করতে হবে? মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। সহকারী, মনে রাখবেন, সহকারী। সহকারী হিসাবে মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এদের সাহায্যে এই বাক্যগুলোকে কোয়াজেটিভ করা হয়। এই সকল ভার্বগুলোকে কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। কি বলা হয়? কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, মনে রাখবেন। যেমন আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, নিজে বুঝতে পারা, এটা সিম্পল ভার্ব। কিন্তু কাউকে বোঝানো, এই আন্ডারস্ট্যান্ডের ডিরেক্ট কিন্তু এই যে যেমন এখানে করেছেন যে সি মানে দেখা, শো মানে দেখানো, লার্ন মানে শেখা, টিচ মানে অন্যকে শেখানো, এই আন্ডারস্ট্যান্ড শব্দের এমন ডিরেক্ট কোনো পজিটিভ ফর্ম হয় না। এইটাকে আমি নিজে বুঝি, আমি ব্যাপারটা বুঝি, কি হবে? আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি বিষয়টা বুঝি। কিন্তু আমি বিষয়টা অন্যকে বুঝাই, তখন কি করতে হবে? তখন আই মেক আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার টু হিম, আমি তাকে বিষয়টা বুঝাই, আমি তাকে বিষয়টা বুঝাই। এমন যদি কখনো করতে হয় তখন কিভাবে করবেন? আই মেক আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার টু হিম, আই মেক আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার টু হিম, আমি তাকে বিষয়টা বোঝাই। দেখেন লার্ন মানে শেখা, আমি নিজে শিখি, আমি অঙ্কটা শিখি নিজে নিজে, কি হবে? আই লার্ন দ্য সাম মাইসেলফ, আমি নিজে নিজে, মাইসেলফ মানে মনে রাখবেন নিজে নিজে। আর আমি অঙ্কটি তাকে শেখাই, কি হবে? আই মেক লার্ন। এই লার্ন অথবা এখানে আপনি টিস মানে শেখানো, লার্ন, লার্ন থেকে কি এসেছে? লার্ন টিস, এই দেখেন টিস দিয়ে করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে মেক লার্ন দেওয়া যাবে না, এটার প্রয়োজন নেই। পজিটিভ রূপে মেক। আপনি গেটের ব্যবহারটা জানতে চেয়েছেন, এখানে আমরা একটু গেটটা নিয়ে কথা বলি, তারপর ধারাবাহিকভাবে অন্যগুলো দেখব। গেট, গেট শব্দ কিছুটা কম জোর প্রয়োগ করা, কাউকে মানিয়ে বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, একটু কম জোর প্রয়োগ গেট। তবে প্রয়োজন বোধে অর্থ বুঝে গেট ও মেককে অপরের জায়গায় ব্যবহার করা যায়। মেক এবং গেট দুটাই ব্যবহার করতে পারবেন। কেমন? আমরা একটু উদাহরণ দেখি, আমরা ব্যবহার দেখি। গেট, কনভিনসিং অর এনকারেজিং সামন, যখন কাউকে কনভিন্স করা অর্থাৎ বুঝিয়ে কোনো কাজ করানো, অথবা এনকারেজ উৎসাহিত করা। কিভাবে হবে দেখেন, প্রথমে সাবজেক্ট দিতে হবে, প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে, তারপর গেট দিতে হবে, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। সাবজেক্ট, গেট, তারপর ব্যক্তিগত, ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর ভার্ব। কেমন দেখেন? আবার এর আরেকটা নিয়ম রয়েছে, সাবজেক্ট প্লাস গেট প্লাস বস্তুবাচক বা বিষয়, বস্তু বা বিষয় প্লাস অবজেক্ট প্লাস V3। আবার একটু বলি, প্রথমে সাবজেক্ট, তারপর গেট, তারপর কোনো বস্তু অথবা বিষয়, তারপর অবজেক্ট প্লাস V3। যেমন আমরা একটু উদাহরণ দেখি। চলো, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। তাহলে এখানে কি হবে? এখানে হবে লেটস। লেটস শব্দের অর্থ এখানে কি বলেন তো? এটা কিন্তু শর্ট ফর্ম। লেটস শব্দের অর্থ এখানে লেটাস, লেটাস গেট রানা টু পারফর্ম প্রপারলি, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই। অর্থাৎ লেটস গেট রানা, এই লেটাস এরপরে কিন্তু আপনাকে গেট আনতে হবে। এখানে দেখেন এই যে সাবজেক্ট, সাবজেক্ট কি? এখানে সাবজেক্টের পরেই কিন্তু গেট আসবে, খেয়াল করে দেখবেন। তারপর হচ্ছে রানা, অর্থাৎ এখানে বিষয় বা কোনো বস্তুবাচক হতে পারে। তারপর কি? টু পারফর্ম, এই যে টু যুক্ত ভিয়ান, এটা কিন্তু প্রথম নিয়ম অনুসারে হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এই যে লেট আস, লেট আস চলো যাই, তারপরে কি দিবেন? লেট আস, প্রথমে সাবজেক্ট, তারপর গেট, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। এই দেখেন একটা ব্যক্তি, রানাক একজন ব্যক্তি না? তারপর কি হবে? ইনফিনিটিভ হবে। এই দেখেন এখানে ইনফিনিটিভ বসেছে, টু পারফর্ম। ইনফিনিটিভ কাকে বলে আপনাদের মনে আছে?
ভার্বের প্রথমে, ভার্বের বাম পার্শ্বে টু দিলে এটাকে ইনফিনিটিভ বলে। টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। যেমন টু গো, টু ইট, টু রান, টু ওয়াক, এগুলা কিন্তু সব ইনফিনিটিভ। লেটস গেট রানা টু পারফর্ম প্রপারলি, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই। দেখেছেন কি হলো, চলো রানাকে সঠিকভাবে কাজটি করাই। এটা কিন্তু আপনাদেরকে একটু মনে রাখতে হবে। অর্থাৎ মনে রাখবেন পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজটি করাবে তখন সেটাকে কিন্তু পজিটিভ ভার্ব বলছে। আমি আমার চুল নিজে নিজে কাটতে পারি না, আমার চুল কাউকে দিয়ে আমি কাটাবো, তাহলে কি হবে, আমি আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট। এখানে আরো কিছু বাক্য আছে দেখেন, চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করাই, গ্যারেজে দিয়ে মেকানিকের মাধ্যমে আমি আমার গাড়িটা ধৌত করাবো, বর্ষাকালে গাড়িতে কাদা লেগে গিয়েছে, তাই বলছে আমাদের চলো আমাদের গাড়িটি সুন্দরভাবে কাউকে দিয়ে পরিষ্কার করাই। কি হবে, লেটস গেট আওয়ার কার ওয়াশড নাইসলি, লেটস চলো যাই, গেট আওয়ার কার আমাদের গাড়িটা পাই, গেট মানে কিন্তু পাওয়া, ওয়াশড নাইসলি, অর্থাৎ এখানে দ্বিতীয় নিয়ম অনুসারে হয়েছে যে অস্ট, দেখবেন এই অসটা কিন্তু ভার্বের পরে ভি থ্রি যুক্ত করা হয়েছে। এখানে আমরা খুব সহজভাবে এটা বলতে পারি, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, লেট আস, এক মিনিট, লেট আস কি হবে, প্রথমে সাবজেক্ট বসেছে লেট আস মানে আমরা, চলো যাই আমরা, এরপর গেট দিতে হবে, দেখেন লেট আসের পরে গেট দিয়েছি। তারপর কি হবে, বিষয় বা বস্তুবাচক অবজেক্ট, এই যে লেট আস আওয়ার কার, আমাদের গাড়ি, আমাদের গাড়িটা কি, এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক, ভালো করে বলবেন, এটা হচ্ছে বস্তুবাচক একটা অবজেক্ট। তাহলে কি হলো মনে রাখবেন, প্রথমে লেটস অর্থাৎ সাবজেক্ট, তারপর গেট, তারপর বিষয় বা বস্তুবাচক অবজেক্ট, তারপর ভার্বের ভিতরি, তারপর বাকি অংশ, অর্থাৎ লেটস গেট আওয়ার কার ওয়াশড নাইসলি। এত কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে গেট কোথায় বসবে, গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বুঝিয়ে নিতে কোনো কিছু কাজ করতে, তখন কিন্তু আমরা গেটের ব্যবহার করব। কিসের ব্যবহার করব, গেট। এই পজিটিভ ভার্বটা কিন্তু আমরা খুব ভালোভাবে করব। দেখেন এখানে কিছু পজিটিভ ভার্বের ট্রান্সলেশন দিয়েছি, ওয়েট এ বিট, একটা মিনিট, আমি তাকে দিয়ে কাজ করাই, ট্রান্সলেট দিস সেন্টেন্স ইনটু ইংলিশ, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, আমি তোমাকে লাঠিটি কি ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। এইগুলা আমরা এই ক্লাসটা আরো একটু করি, দেখবেন ওই বাক্যগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে লেট, হ্যাভ, এই যে শব্দগুলো আমি বলেছি না, যে রিয়েল পজিটিভ যখন থাকে তখন আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যেখানে পজিটিভ না থাকে সেখানে আমরা মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, এই পাঁচটা শব্দ ব্যবহার করে সেগুলাকে আমরা পজিটিভ করব। তো এখানে আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বুঝতে পারা বা নিজে বোঝা, কিন্তু কাউকে বোঝানো, তখন হবে মেক আন্ডারস্ট্যান্ড। কিন্তু যদি বলা হয় আই সি, আই সি দা বুক, আই সি দা বার্ড, কিন্তু এটা যখন আপনি বলবেন যে আমি কাউকে পাখিটি, আমি পাখিটি অন্যকে দেখাই, আই শো দা বার্ড আদার পিপল, দেখছেন, তাহলে এখানে কিন্তু সি শব্দের অর্থ দেখা, শো শব্দের অর্থ অন্যকে দেখানো। এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা রাতের আধারে উঠানে দাঁড়িয়ে শিশুকে চাঁদ দেখাচ্ছে, মাদার ইজ শোয়িং দা মুন, মাদার ইজ শোয়িং দা মুন টু হার বেবি। এখানে শোয়িং কেন হলো, কারণ এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য কে বলতে পারবেন, বাংলা সহ ইংলিশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য, এনিওয়ান ক্যান সে প্লিজ কুইকলি। হুম, Eating rice, তারপর going to school, আমি স্কুলে যাচ্ছি, I am going to office, I am going to hospital, I am playing শুধু আই cricket. না দিয়ে অন্য সাবজেক্ট, একটু সাবজেক্ট চেঞ্জ করে দেন, আই বাদে, উই দিয়ে করেন, হি They দিয়ে are করেন, দে দিয়ে করেন। they are dancing on the stage. হুম He is singing a song. হুম She gets she is catching the fish. হুম, অনেকগুলো বলেছেন, We থ্যাংক ইউ। are we এইটাই, are playing football. এটাই কিন্তু প্র্যাকটিক্যালি শেখা হলো, অর্থাৎ আপনি যে এই যে টেন্সটা শিখেছেন, এখানে কয়েকটা বাক্যের মাধ্যমে কিন্তু আমি আপনাকে পরীক্ষা নিলাম। এইভাবে প্রত্যেকটা জায়গা, একটা জিনিস কি জানেন, কোনো জিনিস আমি প্রত্যেক ক্লাসে বলি, কোনো রুল বা কোনো লেসন, কোনো জিনিস শিখে ফেলে রাখতে নেই, এটা কি করতে হয়, সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হয়। আর নাও আই এম গোয়িং টু অফিস, আমি এখন অফিসে যাচ্ছি, হ্যাঁ, তারপর বলবেন আফটার গোয়িং টু অফিস আই উইল স্টার্ট মাই ওয়ার্ক জাস্ট ইন টাইম, অফিসে গিয়ে আমি আমার কাজ ঠিক সময় মতো শুরু করব। আফটার 2 আওয়ার্স আই উইল টেক মাই লাঞ্চ, ঠিক 2 ঘন্টা পর আমি আমার লাঞ্চ করব।
আফটার দ্যাট আই উইল স্টার্ট মাই ওয়ার্ক এগেইন, পুনরায় আমি লাঞ্চের পর আবার কাজ শুরু করব। এট 5 PM আই উইল কাম ব্যাক টু মাই হোম, আমি আমার বাড়িতে ফিরে আসব। দেন আই উইল গিভ এনাফ টাইম টু মাই ফ্যামিলি মেম্বার্স। আফটার দ্যাট আই উইল গো টু ফিল্ড অ্যান্ড আই অ্যাটেন্ড দ্য গেম উইথ মাই ফ্রেন্ডস, অ্যান্ড ইন দ্য ইভিনিং আই উইল কাম ব্যাক হোম অ্যান্ড আই উইল সে মাই ইভিনিং প্রেয়ার। এইভাবে কিন্তু কথাগুলো বলতে হবে নিজে নিজে। আজকের যে আমার যে কথা, মানে যেটা আমরা কম পড়বো সেটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। এই ডেইলি অ্যাক্টিভিটিস কার কি অ্যাক্টিভিটিস, আমরা কে কি করি, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু প্রথমে দেখবো হচ্ছে বাংলায়। এক একজনের কাছ থেকে আমরা বাংলায় শুনবো, শোনার পরে ওইটা আমরা দেখি ইংলিশে ট্রান্সলেট করতে পারি কিনা। আমরা কথা বলতে গেলে আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে যা যা করি সেইগুলাই যদি ইংলিশে বলতে পারি, আমাদের তো ইংরেজি শেখা হয়ে গেল। আর কি লাগবে? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে কথাগুলা বাংলাতে বলি সেইগুলাই আমরা একটু ইংলিশে ট্রান্সলেট করব। তো নূপুর, আপনি প্রথমে একটু বলেন কি কি লিখেছেন বা আপনি কি কি করতে চাচ্ছেন, বলেন। হুম স্যার, হুম, স্টার্ট নাও। বাংলাগুলো আগে বলেন, আপনি বাংলা লিখেছেন, কি কি লিখেছেন বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 বলেন, এখানে বলেন। স্যার, তো আচ্ছা, আপনি ইংলিশে বলেন, বলা শুরু করেন। প্রেজেন্টেশন দেওয়ার সেই সিস্টেম মনে আছে তো? অবশ্যই মনে থাকবে কিন্তু। এই যে প্রথমে কি বলতে হবে, প্রথমে বলতে হবে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নূপুর। এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল, হ্যাঁ বলেন। স্যার বাংলাটা আগে বলবো, হ্যাঁ বাংলা বলেন। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিটা লিখবো। হ্যাঁ আপনি লিখছেন ওইটা বাংলা বলেন, বাংলা বলেন দ্রুত। হুম আজ হুম শুভ সকাল। হুম। আমি সকাল 6টা 30 মিনিটে, না আমার আজ সকাল 6টা 30 মিনিটে ঘুম ভাঙলো। তারপর আমি উঠে প্রথমে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে টয়লেট সেরে আবার হাত মুখ ধুয়ে এবার টয়লেট থেকে বের হয়ে গেলাম। এরপর সব ঘরে দরজা জানলা সব খুলে দিলাম। এবার ঘর পরিষ্কার করলাম। তারপর ঠাকুর ঘরের দরজা জানলা খুলে দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। আমার পাশে রামকৃষ্ণ মিশন দেখা যায়, লোকনাথ মন্দির, কৃষ্ণ মন্দির জানলা দিয়ে দেখা যায়। আমি ঘুম থেকে উঠে জানলা দিয়ে সব ঠাকুরদেরকে নমস্কার করি এবং সূর্যদেবকেও নমস্কার করি। এবার ফুলে সাজে নিয়ে ছাদে ফুল তুলতে যাই। আমার 45টা ফুল গাছ আছে, প্রতিদিন এক সাজি করে ফুল পাই। বিভিন্ন রকমের ফুল ফুটে আমার বাগানে। ফুলগুলা তুলে এবার গাছে জল দিয়ে তারপর বাসায় আসি। এবার চা বানাই, চা খাই, তারপর ঘর দরজা গোছগাছ করে তারপর পড়ালেখা করতে বসি। পড়ালেখার ফাঁকে ফাঁকে ছেলেদের আচ্ছা, সাথে আপনি অনেক গল্পের ভালো গল্প। লিখেছেন, বাংলাটা খুব সুন্দর। এইবার এগুলো ইংলিশে একটু ট্রান্সলেট করে বলতে পারবেন? একটু চেষ্টা করেন তো, প্রথম থেকে যে প্রথম দেখে বাক্য আমি লিখেছেন। হুম 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 শুভ সকাল, হুম মর্নিং। আমি আজ সকাল 30 মিনিটে, না আমার আজ সকাল 30 মিনিটে ঘুম ভাঙলো। আমার আই ওয়াজ, ঘুম ভাঙা হচ্ছে যে অকাপ, অকাপ শব্দের অর্থ জেগে ওঠা। আই ওক আপ, দেখেন। হুম, টুডে মর্নিং 6:30 PM, হুম, 30 AM। তারপর দেন আমি উঠে আই ওয়াক আপ, ফার্স্ট অফ অল গো টু দা ওয়াশরুম। না না না, এটা ভুল হয়ে গেল। অর্থাৎ ঘুম থেকে উঠিয়া বা উঠে আমি ওয়াশরুমে যাই বা গিয়েছিলাম। এখানে আপনি যদি গিয়েছিলাম বলেন তাহলে পাস্ট টেন্সে করতে হবে, যদি যাই বলি তাহলে প্রেজেন্ট টেন্সে করতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় এখানে সবাইকে বলি টেন্স ভালো করে আমরা শিখবো। কেন শিখবো? গোয়িং টু, এই যে দেখেন, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করছেন, এখানেও টেন্স চলে আসছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় টেন্স আসবেই। অর্থাৎ বলতে হবে হ্যাঁ, আপনার প্রেজেন্টেশনটা দেন তো। এখানে আমি আপনাকে আরেকটু বলি, আপনি যেটা লিখছেন খুবই ভালো, কিন্তু এটা ইংলিশেও একটু ট্রান্সলেট করে রাখতে হবে। এখানে ঘুম থেকে উঠিয়া আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু মাই ওয়াশরুম আফটার ওয়াকিং ফ্রম মাই বেড, আফটার স্লিপিং বেড। অর্থাৎ আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর আমি আমার ওয়াশরুমে গিয়েছিলাম। এক মিনিট, এখানে কথাটা এইভাবে বলতে হবে, আমাকে আগে টেন্সটা বুঝতে হবে। আমি যদি বলা হয়, এটা যদি আমি বললাম যে আমি দুপুর 12টার সময় বা দুপুর 1টার সময় আমি লাঞ্চ করেছিলাম, কোন টেন্স বলেন তো? পাস্ট টেন্স। তাহলে আই টেক হবে
না আই টুক হবে? এখানে টেক মানে কিন্তু খাওয়া বা নেওয়া। আই টুক মাই লাঞ্চ অ্যাট 1 PM। দেখছেন, খুবই সহজভাবে টেন্সটা জানা থাকলে আমরা খুবই সহজভাবে কথা বলতে পারি। তো আপনি যেটা লিখছেন খুবই ভালো, বাংলাটা আর একটু ছোট করে লিখতে হবে। হ্যাঁ, সারাদিনের কার্যক্রমগুলো একেবারে হুবহু সব লেখা যাবে না, একটু ছোট করে আমরা লিখবো। তো আপনি অনেক ভালো বলেছেন, এইভাবে কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমরা অনেক ভালো। এবার শ্যামল বাবু আপনি একটু বলেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, সবাই শুনবেন ভালোভাবে। ওকে, স্টার্ট নাও প্লিজ। আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, সাউন্ড খুব স্লো আসছে। আসলে স্যার আমার স্পিকারটা সমস্যা। আমি যদি নতুন মোবাইল নিতে পারি না, একটা বুঝছো এদের নিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি শুরু করেন, ইউ ক্যান স্টার্ট নাও প্লিজ। ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে। নমস্কার টু অল অফ ইউ। গুড ইভিনিং everybody. How are you? I am fine too. I am Kamal Chandra Bhomik. I am from Norsindi, which is the eastern part of Bangladesh. I would like to express my biased opinion that nowadays, however, I am going to tell you about my daily activities. Today's selected topic is daily activities. First of all, thanks my honorable president of this stage. Give me a chance to speak daily activities in front of your dear audience. At first, I wake up early in the morning and I go to near field for morning walk. After that, I come back to my home and I take bath for my morning prayer. Then I perform my morning prayer. Next, I take a cup of coffee. After that, I have to ready for my office and I go to my office. Then I begin my office work. When my office work is end of the day, next I come back my home in the after, afternoon and I do some personal work. I sit with my family member and gossiping another matter in the evening. After that, we all take some snack item with a cup of tea. Then I go to bed for sleep. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next time. Same and even. Thank you, everybody again too. Thank you. Short presentation, but your presentation, most of the sentences are correct and you have perfectly said. খুব সুন্দরভাবে বলেছেন, টেন্স গুলা খুব ঠিক আছে, সেন্টেন্স গুলো আপনার খুব সাজিয়ে বলতে পেরেছেন। এইভাবে আমরা যদি নিজেদের সারাদিনের কাজকর্মগুলো এইভাবে বলতে পারি, আমরা কেন কথা বলতে পারবো না? আপনি অফিসে গিয়েছেন, অফিসে একটা ক্লায়েন্ট আসছে আপনার সামনে, কিভাবে তাকে আপনি ম্যানেজ করবেন? আপনি মনে করেন ফরেন কান্ট্রিতে রয়েছেন, এখন তাকে প্রথমেই বলতে হবে আসসালামু আলাইকুম, প্লিজ টেক ইউর সিট। সে আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে, তারপর সেও আপনাকে সালাম দিবে, আপনি বলবেন হাউ আর ইউ, সে হলো আই এম অলসো ফাইন। দ্বিতীয় কথা আপনি কি বলবেন? ক্যান আই হেল্প ইউ, উড ইউ মাইন্ড টু টেক এনি হেল্প ফ্রম মি। অর্থাৎ তাকে আপনি বলবেন যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, সে বলবে ইয়েস। তারপর বলবেন যে কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি, হাউ আই ক্যান হেল্প ইউ। হাউ শব্দের অর্থ কিভাবে বা কেমন করে। আমরা ডাব্লিউএইচ যদি পারি প্রশ্ন করতে পারবো, উত্তর দেওয়ার থেকে কি জানেন, প্রশ্ন করাটা বেশি কঠিন। তো আমরা প্রশ্ন করা শিখবো। প্রশ্ন করতে গেলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে। তো এই যে যেভাবে ডেইলি অ্যাক্টিভিটিসটা আমরা বর্ণনা করেছি, এইভাবে এখন ফজলুল হক সাহেব আপনি একটু বলেন যে সকালে ঘুম থেকে উঠে আপনি অফিসে আপনার বাসা পর্যন্ত সারাদিন আপনি কি কি কাজকর্ম করেন। প্লিজ স্টার্ট নাও, আমরা সবাই শুনবো। সবাইকে দেখেন, কথা বলতে গেলে প্রথম পর্যায়ে ভুল হয়, কিন্তু এই ভুলগুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। শুরু করেন। Okay, sir, inshallah, I am trying. Good afternoon, everyone. How are you? This is Fazlul Haq. First, I would like to thank my honorable sir Prasenjit
for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is daily activities. Dear audience, Assalamu alaikum. I am starting my daily activities. I wake up early in the morning. Okay. And I wake up 6:30 a.m. and I go to washroom. I take I washed my teeth. After that, I take ablution for pray, fajr. 6:45. Okay. I start my fajr prayer. I need 10 minutes for fajr prayer. Finishing fajr prayer, then again I go to sleep. After 2 hours, again I woke up. After 2 hours sleeping, হ্যাঁ 2 ঘন্টা ঘুমানোর পর I woke up, আমি জেগে উঠেছিলাম। After 2 hours sleeping, I woke up again. That time I take my breakfast. Finishing my breakfast, then I am preparing. I was preparing আমি প্রস্তুতি নিচ্ছিলাম। Preparing dress for going to my office. এই বাক্যটা এভাবে বলা যায়, I was wearing my dress for going to office. I was wearing অর্থাৎ আমি পরিধান করিতেছিলাম my dress আমার পোশাক for going to office, অফিসে যাওয়ার জন্য আমি আমার পোশাক পরিধান করিতেছিলাম, past continuous tense। তারপর বলেন। Okay sir, I was going to preparing for going to office. And after that I close my all light turn off because me and my wife only stay at our home. She goes before me. I go after her. I need to check everything. Then I go to outside, and at first I need to go MTR station. I take MTR. Then I go to office. Going office, I open my laptop. At first, I check all email. If I have any email, and I need to answer them. And I say everybody hello, hi. Everybody also say me. After 3 hours, I go to lunch. I have 1 hour lunch time. After that, I come back again my office, and I start my work also. 6 o'clock, my office time finished. Then I back to home by MTR, and I open my lock. I enter my room. Again, I go to washroom, and I take ablution for Maghrib prayer. I pray Maghrib prayer. Then I take some breakfast. After that, I watch the TV. After 2 hours, I take my lunch.
and again after my lunch, I take again ablution for Isha prayer. Finishing Isha prayer, then I take my dinner. And when my dinner is finished, I go to sleep. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next time. ওকে, অনেক সুন্দর, থ্যাঙ্কস এ লট ফর ইওর নাইস প্রেজেন্টেশন। কিন্তু এই যে কথাগুলো আপনি বলেছেন খুব ভালো লেগেছে আমার, অনেক ভালো। এখন এই শব্দগুলো আমরা আরো যেন দ্রুত ডেলিভারি দিতে পারি, কারণ যখন আমরা ইংলিশে কথা বলবো দেখবেন ফরেনাররা যখন কথা বলে তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তারা কিন্তু অনেক দ্রুত কথা বলে চলে যায়। আমরা কিন্তু এই কারণেও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে মনে হয় যেন খুবই কঠিন। আমরা যেমন এই যে ধীরে ধীরে বলছি, আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার অজু করি, আমি আমার বাইরের কাজ সেরে নেই, আমি ফজরের নামাজ পড়ি, তারপর আমি একটু এক্সারসাইজ করার জন্য বের হই। এই যে কথাগুলো আমি সোলো সোলো ডেলিভারি দিচ্ছি না, যারা ফরিনার তারা কিন্তু যারা ফরিনার দেখবেন আপনাদের সঙ্গে যাদের ফরিনারের প্রতিনিয়ত কথা হয় এরা খুব দ্রুত বলে চলে যায়। এজন্য কিন্তু আমরা বুঝতে পারি না, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা তাদের যে প্রোনাউন্সিয়েশনটা আমরা যেমন যদি বলি ভেজিটেবল, ভেজিটেবল শব্দের অর্থ বললে আমরা বুঝতে পারি ভেজিটেবল অর্থ শাকসবজি বা সবজি, কিন্তু যখন একজন ফরিনার বলবে তখন সেই কথাটা বলবে ভেজিটেবল, ভেজিটেবল। তাদের প্রোনাউন্সিয়েশনের একটু তারতম্যের কারণেও কিন্তু আমরা এটা বুঝতে পারি না। কিন্তু এখানে আইপিএ এটার ক্লাস আমি নিব আগামীতে। আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, অর্থাৎ এই আন্তর্জাতিক যে ধ্বনি বিজ্ঞান এইটা মেইনটেইন করে যদি আমরা কথা বলি তখন কিন্তু আমাদের কথাগুলোও দেখবেন ওদের মতো শোনাবে। অর্থাৎ আমরা কথা বলতে চাইলেও কিন্তু ওদের মতো করে বলতে পারি না। কেন পারি না? আমরা আইপিএ মেইনটেইন করে বলি না। আমরা একটা কথা বলি এডুকেশন, এডুকেশন এডুকেশন শব্দের অর্থ হচ্ছে শিক্ষা, কিন্তু একজন ফরিনার যখন বলবে তখন সে কিন্তু বলবে এডুকেশন, এডুকেশন, সে কিন্তু এডু বলবে না। দেখছেন, আমরা টাইম বলি, টাইম শব্দের অর্থ হচ্ছে সময়, কিন্তু একজন ফরিনার যখন বলবে তখন সে বলবে হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, টকে হ বলা হচ্ছে। তো আপনার এই কথাগুলা এগুলো আমরা যখন আরো একটু ডেলিভারি দিতে পারবো, আমরা এই প্রেজেন্টেশন দিতে দিতে কথা বলতে বলতে দেখবেন একটা সময় কিন্তু আপনার মুখ থেকে কথা খুব দ্রুত বের হচ্ছে। খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি আজকে ডেইলি অ্যাক্টিভিটিজের উপরে কথা বলেছেন, পরবর্তী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো উত্তম পন্থা হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি এইগুলা যদি আমরা ভালোভাবে কথা বলতে পারি ইংলিশে সাজিয়ে গুছিয়ে, তবেই তো আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। আমরা বিভিন্ন আদার্সের যে বিষয়গুলো, পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, বুক ফেয়ার, হ্যাঁ, স্কুল ম্যাগাজিন, এগুলো আমরা শিখবো, কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ডেইলি অ্যাক্টিভিটিজের উপরে কথা বলা লাগবে। আপনি অফিসে গিয়ে আজকে কি কি করেছেন, একেবারে ঠিক যা করেছেন সেইগুলা একটু ফোনে রেকর্ড করতে হবে অথবা খাতায় একটু লিখতে হবে। এগুলা লিখলে দেখবেন আমাদের অফিসে গিয়ে কিন্তু আর কথা বলায় কখনো কোনো সমস্যা হবে না। আমরা বাইরে, ঘর থেকে বাইরে বের হয়ে আপনি দোকানে গিয়েছেন, কেনাকাটা করবেন, দোকানদার সে ইংলিশ ছাড়া বোঝে না, তার সঙ্গে কিভাবে কথা বলবেন? মাছ কিনতে গিয়েছেন, মাছ বাজারে গিয়ে আপনি কিভাবে মাছের যে দোকানদার তার সঙ্গে কথা বলবেন? অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে কথা বলতে গেলে আমরা দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো আমাদেরকে বেশি প্রয়োজন হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা ইংলিশে স্পিকিং করব প্রত্যেকটা দিন। আমরা কিন্তু এই ডেইলি অ্যাক্টিভিটিজের উপরে কথা বলার চেষ্টা করব। তো দেখেন, আমি আবারও এই জায়গাটাতে ফিরে আসছি, তার আগে আমি এটা আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দেই। পজিটিভ ভার্বটা, এই যে কথা বলতে গেলে আপনি এই বাক্যটা বলবেন যে আমি স্যার গত সপ্তাহে আমার বাড়িটা অনেক টাকা খরচ করে রং করিয়েছি, আমি আমার বাড়িটা রং করিয়েছি বা আমি আমার বাড়িটা রং করিয়েছিলাম। এই বাক্যগুলোকে আপনি পজিটিভ ভার্ব ব্যবহার না করে কখনো বলতে পারবেন? আই থিংক নো, কখনোই এটা সম্ভব না। এজন্য কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে থাকলে হবে না, এর বাইরেও কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ দেখেন, এখানে আমরা প্রথম যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মেক। যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করিয়ে করিয়ে নেয়, জোর করিয়ে করিয়ে নেয়, এমন ক্ষেত্রে পজিটিভ ভার্বের মেক শব্দটা আসবে। কি আসবে?
সে কাজটি করতে চাচ্ছে না আমার প্রতিপক্ষ, কিন্তু তাকে দিয়ে আমি জোর করিয়ে করিয়ে নিচ্ছি। মেক, টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স। এই দেখেন, টু টেক অ্যান অ্যাকশন, একটা অ্যাকশন নেওয়া হয়, জোর প্রয়োগ করা হয়, টু ক্রিয়েটিং ফোর্স, কোনো কিছু কাজ করতে, কাউকে দিয়ে কাজ করাতে জোর করে যখন করানো হবে তখন তাকে সেইটাকে কিন্তু মেক হবে। যেমন আপনি পড়াতে বসেছেন, আপনার ছেলে বা আপনার মেয়ে সে পড়তে চাচ্ছেন না, আপনি তাকে জোর করিয়ে বাধ্য করে পড়ার টেবিলে বসিয়েছেন, তাকে আপনি পড়াচ্ছেন। এই জায়গাটাতে আপনাকে কি ব্যবহার করতে হবে? মেক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করবেন? মেক ব্যবহার করবেন। একটু মনে রাখবেন স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস মেক। স্ট্রাকচারটা কেমন হয় আমরা একটু দেখব। সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং, অবজেক্ট, পার্সন অথবা থিং এটা অবজেক্টের জায়গায় হবে, প্লাস ভার্বের বেস ফর্ম। খুবই সহজ। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর মেক বসাতে হবে, তারপর কোনো পার্সন অথবা থিং, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম। আমরা এক্সাম্পল দেখব। দ্য ডক্টর, here you can see, the doctor made the patient take the medicine। এর বাংলা অর্থ কি? ডাক্তার রোগীটিকে ঔষধ নিতে জোর করেছিল। দেখবেন অনেক ছেলে মানুষ বাচ্চা বয়সে ঔষধ খেতে চায় না, অ্যালোপ্যাথ ঔষধ খুব তিতো লাগে, তো ডাক্তার রোগীটিকে জোর করে ঔষধ খেতে বাধ্য করেছিল। কিভাবে করবেন? দ্য ডক্টর মেড, দেখেন আমার স্ট্রাকচারের সঙ্গে মিলে গেল। সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, এই মেক বসেছে, কিন্তু এখানে বাক্যটা যেহেতু পাস্ট টেন্স আছে এখানে মেড বসবে। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। আমি তাকে কাজটি করতে বাধ্য করেছিলাম। কি হবে? আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। সুমন রনিকে অঙ্কটি করতে বাধ্য করেছিল। সুমন মেড রনি টু ডু দ্য সাম। সুমন রনিকে অঙ্কটি করতে বাধ্য করেছিল বা জোর করিয়ে তার কাছ থেকে অঙ্কটি করিয়ে নিয়েছিল। রনি করে দিবে না, আর সুমন বলছে যে তোকে করে দেওয়াই লাগবে। এই যখন জোর প্রয়োগ করা ফোর্স আসবে তখন কিন্তু এখানে মেক ব্যবহার করতে হবে, আর বাক্যটা যদি পাস্ট টেন্স হয় মেড হবে। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। ডাক্তার রোগীটিকে জোর করে ঔষধ নিতে বাধ্য করেছিলেন। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর করে। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর করে, অর্থাৎ ক্লাসে আমরা যদি পড়াগুলো ঠিকঠাক ভাবে না দিতে পারি শিক্ষক আমাদেরকে অনেক সময় বিভিন্ন রকমের পানিশমেন্ট দেয়। তাই কি বলছে? দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। আপনি যদি একটা নিয়ম বুঝতে পারেন বাদ বাকি নিয়মগুলো খুব আপনার কাছে সহজ হয়ে যাবে। দ্য টিচার মেক আস ওয়ার্ক ভেরি হার্ড, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসেছে দ্য টিচার, তারপর মেক বসেছে। তো এখানে মেক্স কেন হলো? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর দেয়। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। এই দেখেন, মেক আস আমাদেরকে তৈরি করে, শিক্ষক আমাদেরকে জোর করে। কি করতে জোর করে? কঠোর পরিশ্রম করতে। আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। দেখেন যন্ত্র কি নিজে নিজে কাজ করতে পারে? পারে না। তো এখানে আপনাকে কিভাবে আনতে হবে? এই ধরনের বাক্য কিন্তু আমাদের প্রতিনিয়ত ফেস করা লাগে। আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। এইগুলা যদি ভালোভাবে শিখতে পারেন, নিচে আমার যে এক্সারসাইজ দেওয়া আছে এই এক্সারসাইজ গুলাও আপনারা কিন্তু খুব ভালোভাবে পারবেন। অর্থাৎ কি করতে হবে এখানে মনে রাখবেন যে মেক শব্দের অর্থ হচ্ছে কাউকে জোর করিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে মেক ব্যবহার করা হবে। মেক, যখন জোর করে কোনো কাজ কাউকে দিয়ে করা হবে তখন আমরা মেক বলবো। এটা মনে রাখলে তাহলে আমরা এই স্ট্রাকচারটা পারবো। সে গাছটিকে সহজে বাড়তে দেয় না। গাছের ডালপালার শাখা প্রশাখাগুলো কেটে এই গাছটাকে সবসময় সে ছোটখাটো করে রাখতে চায়। হি ডাজেন্ট মেক দ্য ট্রি গ্রো আপ। একটা নিয়ম এখানে বুঝবেন, এখানে আপনি বলতে পারেন স্যার ডাজেন্ট কেন আসলো? কারণ এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। হি ডাজেন্ট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি। হ্যাঁ ডাজ, এখানে হি থার্ড পারসন এই জন্য ডাজ বসেছে। এখানে যদি উই হতো, এখানে যদি আই হতো তাহলে ডোন্ট হতো। আই ডোন্ট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি। দেখছেন? তাহলে এখানে কি লক্ষ্য করতে হবে? সাবজেক্ট তার কাজটি ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্টকে দিয়ে জোর করিয়ে করিয়ে নিল। এখানে আমরা কি লক্ষ্য করব? এখানে আমরা লক্ষ্য করব
সাবজেক্ট উপরের বাক্যগুলোতে সাবজেক্ট তার কাজটি ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্টকে দিয়ে জোর প্রয়োগ করে করিয়ে নিয়েছে। এইবার দেখেন মেকের ব্যবহার আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব গেটের ব্যবহার। আমরা কি দেখব? গেটের ব্যবহার। গেটের ব্যবহারটা কেমন হয়? গেট কিছুটা কম জোর প্রয়োগ করায়। মেক যেমন জোর করে করানো হচ্ছে, ডাক্তার রোগীটিকে ঔষধ খেতে বাধ্য করলো, শিক্ষক ছাত্রদের অঙ্কটি করতে বাধ্য করলো। এই গেটটা আসবে একটু কম জোর প্রয়োগ করা বুঝাবে যখন, তখন গেট হবে। কেমন দেখেন, চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে পরিষ্কার করাই। এখানে বেশি একটা জোর করা হবে না, এমন ক্ষেত্রে গেট হবে। লেটস গেট আওয়ার কার ওয়াশড নাইসলি। আই গেট মাই ক্লথ ওয়াশড বাই সামন। আমি কোনো একজন কর্তৃক আমার জামা কাপড় পরিষ্কার করাই। আমরা দেখবেন লন্ড্রিতে জামা কাপড় দেই না, যারা বাসায় আমরা ধোয়ার মানে জামা কাপড় পরিষ্কার করার টাইম না পাই, বাজারে দেখবেন লন্ড্রিতে দিলে এই কাপড়গুলো কিন্তু ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে দেয়। তো বলছে আই গেট মাই ক্লথ ওয়াশড বাই সামন। এখানে গেটের হ্যাঁ না হ্যাঁ মিলতেছে অবশ্যই। আমি কোনো একজন কর্তৃক আমার কাপড় পরিষ্কার করেছিল, এমন অবস্থায় আমি পেয়েছিলাম। আর গেট অর্থ পাওয়া, এখানে এই অর্থ সব জায়গায় মিলবে না। যেমন টেক মানে খাওয়া, টেক মানে লওয়া, টেক মানে কোনো কিছু নেওয়া। কিন্তু আমি যদি বলি আই টেক টি, আই টেক টি, এইটার অর্থ কি আপনি এইভাবে বলবেন আমি চা নিই? আমি চা নিই এটা বলবেন? এখানে নি মানে টেক মানে কিন্তু খাওয়া। তো কখনো একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, এটা মনে রাখবেন। আপনি কারো মা, কেউ আপনাকে মা বলে ডাকছে, কেউ আন্টি বলছে, কেউ কাকি বলছে, তাই না? কেউ চাচি বলছে, কেউ নানি বলছে, ব্যক্তি কিন্তু আপনি সেই একই জন। গেট সম্পর্কে বলছিলেন এক সময় একটা ক্লাসে যে গেটের 450-এর উপরে ব্যবহার আছে। ইয়েস ইয়েস, অবশ্যই আছে। গেটের আছে, হ্যাবের আছে, এগুলোকে কি বলে জানেন? এগুলাকে বলে বহুরূপী ভার্ব। এই ভার্বগুলা এক এক জায়গায় এক এক রকম ভাবে ব্যবহার করা হয়। যদি বলা হয় আই স্মোক, আমি ধূমপান করি, কিন্তু কেউ যদি বলে আমি সিগারেট খাই, এটার ইংলিশ কি হবে? আমি সিগারেট খাই। শুনে রাখবেন, আই হ্যাভ সিগারেট। আই হ্যাভ, এখানে হ্যাভ মানে কিন্তু পান করা। হ্যাভ মানে আমরা জানি আছে, কিন্তু হ্যাবের অর্থ এখানে দেখেন একটু পরিবর্তন হয়ে গেল। আই হ্যাভ সিগারেট, আমি সিগারেট খাই, সিগারেট পান করি। মনে রাখবেন এটা। আই গেট সামওয়ান টু ওয়াশ মাই ক্লোথ, আমি গেটটা কি বললাম? একটু কম জোর প্রয়োগ করা যখন বুঝাবে, গেট কিছুটা কম জোর প্রয়োগ করা বুঝালে, তখন কিন্তু আমরা এই গেটের ব্যবহার দিয়ে বাক্যগুলো তৈরি করব। আমরা মেক পেলাম, গেট পেলাম। এবার পজিটিভ রূপে হ্যাবের ব্যবহার দেখবো। এই দেখেন কেবল হ্যাবের একটা কথা বললাম, হ্যাভ চলে এসেছে। একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে কাজ করালে তখন পজিটিভ ভার্ব রূপে হ্যাভ হবে। কি বললাম? একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে কাজ করাবে, বেশি একটা কিন্তু জোর হবে না। এখানে হ্যাভের দুইটা স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করা যায়। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটার যে কোনো একটা। সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্বের ভি1। এটা একটু এক্সাম্পল দেখলে তখন আপনাদের বেশি মনে থাকবে। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর ভার্বের ভি1 ফর্ম। আবার হতে পারে সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস ভি3। সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আর দ্বিতীয় স্ট্রাকচারে বস্তুবাচক অবজেক্ট, আর এখানে সাবজেক্টের জায়গায় দ্বিতীয় নিয়মে অবজেক্ট, আর এখানে ভি1 এর জায়গায় ভি3। আমরা একটু এক্সাম্পল দেখি। আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। আমার মা আমাকে প্রতিদিন, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। তাহলে কি হবে? মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক। এই দেখেন, এই যে হ্যাড কেন বসেছে? হ্যাড হচ্ছে বাক্যটা পাস্ট টেন্সে আসে, যার কারণে হ্যাড বসেছে। প্রেজেন্ট টেন্সে হলে হ্যাভ বসতো। আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়ায়। মাই মাদার হ্যাভ মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। কিন্তু এই যে খাওয়াতেন, খাওয়াতো, এইটা বসলে পাস্ট ফর্ম হবে। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। ঠিক এই যে কথাগুলো বলছি না, এই নিয়মগুলো ব্যবহার করে নিচে স্ট্রাকচার, নিচে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলো আপনাদের করলে বেশি কাজে দিবে। আমার মা আমাকে প্রতিদিন বই পড়াতো। মাই মাদার হ্যাড মি, মাই মাদার হ্যাড মি রিড দ্য বুক এভরিডে, রিড বুকস এভরিডে। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্কের জায়গায় এখানে রিড বুকস এভরিডে। আমার মা
আমাকে প্রতিদিন গোসল করাতো। মাই মাদার হ্যাড মি কি টেক বাথ এভরিডে। অর্থাৎ এখানে আমার মা আমাকে প্রতিদিন খাওয়াতো, এখানে আপনি ভার্ব পরিবর্তন করে দিতে হবে। আমার মা আমাকে প্রতিদিন গোসল করাতো, আমার মা প্রতিদিন আমাকে বই পড়াতো, আমার মা প্রতিদিন আমাকে দুপুরবেলায় ঘুম পাড়াতো। তাহলে মাই মাদার, এখানে হ্যাবের পরিবর্তে এই টেন্সটা বারবার আমি কেন বলছি, এখানে দেখেন হ্যাড এসে গেছে। অর্থাৎ যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে, এখানে কিন্তু আপনাকে হ্যাভ দিলে হবে না, হ্যাড দিতে হবে। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল, কি হবে? রিনা হ্যাড রিতা ক্লিন দা ফ্লোর। এই দেখেন এখানে হ্যাড কেন বসেছে, এই যে বাক্যটা কিন্তু পাস্ট ফর্মে আছে তাই হ্যাড বসেছে। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। আমি যদি এইভাবে বলতাম রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করায়, তখন কি হবে? রিনা হ্যাজ রিতা। এই দেখেন এখানে আপনি বলতে পারেন স্যার এখানে হ্যাজ এর অর্থ কি, হ্যাজ কেন হলো? এখানে আমার স্ট্রাকচারে বলছে যে যদি এইটা ব্যক্তিবাচক অবজেক্ট হয়, তখন সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস। সেই হিসেবে তো বসে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে আপনাকে টেন্স অনুসারে সাবজেক্ট অনুসারে বসাতে হবে। আপনি যেটা বলেছেন একদমই ঠিক, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। রিনা হ্যাড রিতা ক্লিন দা ফ্লোর। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। আমাদের বাসায় কাজের লোক আছে না, দেখবেন আমাদের বাসায় এসে ফ্লোর মুছে দিয়ে যায়, ঘর মুছে দিয়ে যায়, আছে না? জামা কাপড় পরিষ্কার করে দিয়ে যায়। তো আপনি বললেন যে আমি আপনার বাসার কাজের মেয়ের নাম মনে করেন রিনা, বললাম যে আমি রিনাকে দিয়ে আমার ফ্লোর পরিষ্কার করিয়ে নিলাম, আমি রিনাকে দিয়ে আমার কাপড়গুলো ধৌত করিয়ে নিলাম। এই বাক্যগুলো শিখে আগামীকাল থেকেই ডে টু ডে লাইফে, ডেইলি লাইফে আপনারা একটু ইউজ করবেন। আমরা ইংরেজিটা না শিখতে পারার একটা বড় কারণ হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা এটা ব্যবহার করি না। এই ভাষাটা আমরা শিখে যাই শুধু, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। আমরা এটা শিখে ফেলে রাখি, কিন্তু এটা ফেলে রাখার জায়গা না। সে তার চুল কাটিয়েছে, আমি আমার চুল কাটিয়েছি। এই বাক্যগুলো কিভাবে বলবেন আজকে শিখে যান। সে তার চুল কাটিয়েছে, হি হ্যাজ হিজ হেয়ার কাট। এই বাক্যটা আমাদের ছেলেদের জন্য প্রতিনিয়ত কাজে লাগে। আমি আমার চুল কাটিয়েছি, আই হ্যাভ মাই হেয়ার কাট। আই হ্যাভ অর্থাৎ আমি পেয়েছি, মাই হেয়ার আমার চুলগুলোকে কি অবস্থায়? কাটা অবস্থায় পেয়েছি। অর্থাৎ সেলুনের যে লোক সে আমাকে চুল কেটে দিয়েছে। তো এইভাবে না বলে যদি বলা হয় সে আমার চুল কেটে দিয়েছে, এটা তো আপনি ডিরেক্ট সাধারণ নিয়মে বললেন। কিন্তু পজিটিভ ভার্বে যখন আসবে সে তার চুল কাটিয়েছে, আমি আমার চুল কাটিয়েছি, তখন আপনাকে এই নিয়মে ফলো করে বলতে হবে হি হ্যাজ হিজ হেয়ার কাট। হি হ্যাজ। আমি তোমার আই হ্যাভ হবে না? অবশ্যই, কিন্তু যখন এখানে হি দিয়েছেন হ্যাজ হবে, আর যদি আমি হয় তখন আই এর পরে হ্যাভ হবে। ওইটাও আপনি মানে সাবজেক্ট অনুসারে কিভাবে চেঞ্জ হয় এটা আপনি বুঝে বুঝে বলবেন। সে তার চুল কাটিয়েছে, হি হ্যাজ হিজ হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়েছি, আই হ্যাভ মাই হেয়ার কাট। দেখেছেন? তাহলে এখানে হ্যাভ সাধারণ অর্থ প্রকাশে, যে লক্ষণীয় উপরের বাক্যগুলোতে পজিটিভ ভার্ব হ্যাভ সাধারণ অর্থে প্রকাশে ব্যবহৃত হয়েছে। যে ভার্ব ব্যবহারের মাধ্যমে অবজেক্ট তার কর্ম সাধারণ গতিতে সম্পন্ন করে, এখানে কাউকে জোর প্রয়োগ করা হবে না। এই হ্যাভটা বসবে যখন কোনো হ্যাঁ বলেন। অর্থাৎ আচ্ছা না, সমস্যা নাই, আমার হাতে সময় আছে। তো দেখেন আমরা এখানে আরো কিছু কথা বলবো। কথাটা হচ্ছে যে এখানে আমাদের এই যে হ্যাভ এর ব্যবহার যখন কোনো জোর প্রয়োগ হবে না, খুব সাধারণ ভাবে হবে, তখন হ্যাভ ব্যবহার করবেন। দেখেন আরো কিছু অজানা কথা। গেট এর তুলনায়, গেট এর তুলনায়, এটা একটু আমরা খেয়াল করি। গেট এর তুলনায় কম জোর প্রয়োগ বা কর্তৃত্ব প্রকাশে পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়। আমরা গেট ব্যবহার করব কখন? যখন একটু জোর প্রয়োগ করে কাউকে কোনো কাজ করাবো। আর হ্যাভটা কখন ব্যবহার করব? যখন আমরা ওই গেটের থেকে, অর্থাৎ এই যে আমি আমার চুল কাটিয়েছি, আমি কিন্তু ওই সেলুনে গিয়ে ওই ব্যক্তিকে আমি চুল কাটার জন্য জোর প্রয়োগ করিনি, আমি সিরিয়াল দিয়ে বসে রয়েছি, সে সিরিয়াল মাফিক আমার চুল কেটে দিয়েছে। তাই এটা মনে রাখবেন, পজিটিভ ভার্ব হ্যাভ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হলেও প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় হ্যাভ বা হ্যাজ, এবং এটা পাস্ট টেন্স করতে গেলে সবসময় আমরা ব্যবহার করব হ্যাড। পাস্ট টেন্সে আমরা কি ব্যবহার করব? হ্যাড ব্যবহার করব, মনে রাখবেন। এইবার দেখবো পজিটিভ রূপে লেট। এই পজিটিভ ভার্বের ক্লাসটা আজকে ভালোভাবে করেন, কোনোদিন আর এটা নিয়ে সমস্যা হবে না। লেট। আর যদি কখনো সমস্যা হয় শীটটা একটু দেখবেন। লেটটা কখন বসে দেখেন? একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি দেওয়া হয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব।
আমরা লেট ব্যবহার করব। লেট, পারমিটিং, অ্যালাউইং সামথিং টু কমপ্লিট এনি টাস্ক। সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট প্লাস ভি অন। সাবজেক্ট প্লাস লেট, সাবজেক্টের পরে লেট আসবে। এই বাক্যটা দেখি, হি লেটস হার গো অ্যাব্রোড। হি লেটস হার গো অ্যাব্রোড এর অর্থ কি জানেন? লেটস অর্থাৎ সে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। আমি আমার পিতার কাছে অনুমতি চাইলাম যে আব্বা বা বাবা আমি কি আমেরিকায় যেতে পারি? তুমি এবং আম্মু যদি অনুমতি দাও তাহলে আমি আমেরিকায় যাব। অর্থাৎ এই যে সাধারণভাবে অনুমতি প্রার্থনা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, শিক্ষক ছাত্রটিকে ব্ল্যাকবোর্ডে অঙ্কটি করার অনুমতি দিলেন। অঙ্ক করার জন্য অনেক ছেলেমেয়েরা হাত তুলেছে, তো শিক্ষক একজনকে বলছে যে রনি তুমি ব্ল্যাকবোর্ডে গিয়ে অঙ্কটি করো। এই যে অনুমতি দেওয়া, এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপর লেট হবে, তারপর ব্যক্তি বা বস্তুবাচক অবজেক্ট, তারপর ভিয়ন। আমি তাকে বাড়ি আসার অনুমতি দিয়েছিলাম। আমি তাকে বাড়ি আসার অনুমতি দিয়েছিলাম। আই লেট হিম কাম হোম। আই লেট হিম কাম হোম। আমি তাকে বাড়ি আসার অনুমতি দিয়েছিলাম। সে গাড়িটিকে আস্তে চলতে দেয়। আমরা অনেক সময় ছেলেমেয়েরা জোরে গাড়ি চালাই, আর সে গাড়িটিকে আস্তে চলতে অনুমতি দেয়। হি ইজ লেটিং বা হি লেটস হিজ কার ড্রাইভ সোলো। অনুমতি দিচ্ছে, লেটিং হলে কন্টিনিউয়াস ফর্ম হয়ে যাবে। অর্থাৎ মনে রাখবেন, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে অনুমতি দিলে তখন লেট হবে। আমি তাকে বাইরে যাওয়ার অনুমতি দেই। আই লেট হিম গো অ্যাব্রোড। সে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। হি লেটস, এখানে লেটস হলো কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য এস হয়েছে। এবার দেখেন, হ্যাঁ এখানে তাহলে ডাজ নট লেট বা ডিড নট লেট বা ডোন্ট লেট, এটা আপনাকে সাবজেক্ট। যেমন সে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় না, তখন হি ডাজ নট লেট হার গো অ্যাব্রড। এটা আপনাকে ঠিক ওইভাবে বুঝতে হবে, ঠিক আছে? আর কোনো বিষয় কিন্তু এখানে না। ইয়েস। এবার দেখেন পজিটিভ ভার্ব রূপে হেল্প। পজিটিভ ভার্ব রূপে হেল্প, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার করা হয়। কয়টা কথা বলেছি? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে পজিটিভ ভার্ব হেল্প ব্যবহার করা হয়। যেমন দেখেন, হেল্প অ্যাসিস্টিং সামওয়ান টু ডু সামথিং। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেল্প, স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে আমরা দেখব। সাবজেক্ট প্লাস হেল্প, প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিতে হবে, তারপর হেল্প বসাতে হবে, এরপর ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর টু যুক্ত ভি ওয়ান। যেমন আমার মা আমাকে ব্যবসাটি ভালো করে চালাতে সাহায্য করে। আমার মা আমাকে ব্যবসাটি ভালো করে চালাতে সাহায্য করে। মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস। মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস, এখানে রান মানে কিন্তু সাহায্য করা। শিক্ষক, নতুন শিক্ষক ছাত্রদের সমস্যা অতিক্রম করতে সাহায্য করেছিল। নূতন শিক্ষক ইংরেজি কি? দা নিউ টিচার। সাহায্য করেছিল, হেল্প কাদেরকে? দা স্টুডেন্টস। কিভাবে? ওভারকাম দা প্রবলেম। দা নিউ টিচার হেল্প দা স্টুডেন্টস ওভারকাম দা প্রবলেম। নতুন শিক্ষক ছাত্রদের সমস্যাটি অতিক্রম করতে সাহায্য করেছিলেন। দেখেছেন? অর্থাৎ এখানে কিন্তু আপনাকে হেল্প নিয়ে আসতে হবে। যদি পাস্ট টেন্স হয় তাহলে আপনি হেল্পড বসাবেন, পাস্ট টেন্স হলে কি বসাবো? হেল্পড। লক্ষণীয়, পজিটিভ ভার্ব হেল্প থাকলে অবশ্যই অবজেক্টের স্থানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে উপরের সেন্টেন্স গুলোতে। লক্ষণীয়, এখানে কি থাকবে? ব্যক্তিবাচক অবজেক্ট। এই যে দেখেন, দা টিচার হেল্পড দা স্টুডেন্টস, এই দা স্টুডেন্টস এটা হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এই অবজেক্টটা কোন অবজেক্ট বলেন? ব্যক্তিবাচক অবজেক্ট। এক নজরে পজিটিভ ভার্ব গুলো আমরা এখানে রুলটা দেওয়া রয়েছে, এটা নতুন করে দেখানোর দরকার নেই, একটু দেখবেন। এখন আমরা এক্সারসাইজ দেখব। এখানে আমি প্রায় 23টা এক্সারসাইজ দিয়েছি, এর প্রত্যেকটা আপনারা করবেন। এইগুলা শোনেন, খুব ইংলিশ দেখবেন, মানে ইংলিশটা করবেন, বাংলা লেখার দরকার নেই যেহেতু এখানে বাংলা দেওয়া আছে। এইটা করে আমাকে সাবমিট করবেন বা করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমি শুনবো। এখন আমি প্রেজেন্টেশনের আরো কিছু বিষয় একটু দেখবো, তার আগে আমি 1 মিনিট একটু টেন্সটা একটু দেখতে চাই। এখন আমরা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট নিয়ে একটু কথা বলবো, যে সিম্পল পাস্ট টেন্সটা কেমন হয়। 1 মিনিট, এই বাক্যগুলো কিভাবে আমরা করব, পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কতটুকু জানি এটা একটু দেখবো। সজীব আহমেদ ইমরান, আপনি একটু আনমিউট করেন, আপনি বলবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাংলা বাক্য বলেন প্লিজ। আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হিয়ার মি? কুইকলি আনমিউট, টাইম ইজ ভেরি শর্ট। ইমরান,
সজীব আহমেদ ইমরান। আচ্ছা, দেখেন এখানে আমরা টেন্সটা কত কে ভালো পারি সেটা একটু এখন জাজ করবো। আমি কথা দিয়েছিলাম প্রত্যেক ক্লাসে টেন্স নিয়ে একটু আলোচনা হলেও থাকবে, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু টেন্স লাগে, প্রতিটা জায়গায়। বলেন তো এই বাক্যটা কোন টেন্স? আমি গতকাল খুব সকালে ঘুম থেকে, আজ সকালে আমি 6টার সময় ঘুম থেকে উঠলাম, এটা কোন টেন্স? আজ সকাল 6টায় আমি ঘুম থেকে উঠলাম। উঠেছিলাম না বলে যদি উঠলাম বলি, সেটা কিন্তু একই ভাব বোঝাবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সের শেষে কি কি থাকে বলেন তো? ল, লাম, ত, তাম, তে, তেন, ছিল, ছিল, ছিলাম ইত্যাদি থাকে। এখানে বলেন তো, আমি স্কুলে গিয়েছিলাম, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? কে পারবেন? এনিওয়ান ক্যান সে? Which one, sir? I was going to school. I was going to. আই ওয়াজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এইটার নেগেটিভ কি হবে বলেন তো? সবাই বলেন, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ইয়েস, আই ওয়াজন্ট গোয়িং টু স্কুল। যদি বলা হয় আমি কি স্কুলে যাচ্ছিলাম? Was I going to school? ইয়েস, আমি কি স্কুলে যাচ্ছিলাম না? Wasn't I going to? আচ্ছা, তাহলে এবার এইটা বলেন, তারা মাছ ধরে, এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট কি হবে? দেখেন টেন্স আজকে আমরা ব্রেন স্টর্মিং করব, ব্রেন স্টর্মিং বলে এটাকে। তারা মাছ ধরে, এটা তো প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট ইনডেফিনিট কি হবে? They caught. হ্যাঁ, দে কট ফিশ, দা লাগবে না, দে কট ফিশ, তারা মাছ ধরেছিল। আচ্ছা, এইটার নেগেটিভ কি হবে? না বোধক। They They did not didn't catch fish. catch the fish. হ্যাঁ, দে ডিডেন্ট ক্যাচ ফিশ, দা ডিডেন্ট ক্যাচ ফিশ। যদি বলি এটার ইন্টারোগেটিভ কি হবে? Did they Did catch he? fish? Did he catch fish? আর এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? Didn't Didn't they catch fish? ডিডেন্ট দে ক্যাচ ফিশ। আচ্ছা, এইটা বলেন, এই 4 নাম্বার, করিম বাঁশি বাজাবে, এটার ইংলিশ কি হবে? go to রিঙ্গা পাশে কিসটা বলে গেছি। হ্যাঁ, দেখছেন তাহলে এই দেখেন এই শব্দগুলো, এই জন্য আপনাদেরকে এই শীট আমি দিয়েছি, হ্যাঁ আজকেও দিব ক্লাস শেষে। এই যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমি এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কথাটা হচ্ছে কি, আমরা যখন ইংলিশে কথা বলতে চাই, খেয়াল করে দেখবেন ওই কথাগুলো, ওই সেন্টেন্স গুলো আমাদের মাথায় কেন জানি আগে বাংলায় চলে আসে। তার মানে কি, এখানে যে বাংলা সেন্টেন্স দেওয়া আছে, এইগুলো যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, তাহলে ওই জায়গাটাতেও, এখানে কাউকে আমি বললাম, মিতা আপাকে বললাম যে আপা, আপনি তাহলে গতকাল আপনি নৌকা বাইচ দেখতে গিয়েছিলেন রূপসা নদীতে বা বুড়িগঙ্গা নদীতে, তো আপনি নৌকা বাইচ সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা দিবেন। তো এই যে নৌকা বাইচ, এটা গতকালকের একটা বিষয়, মেইনলি আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করে কথাগুলো বলতে হবে। নাম্বার 2 হচ্ছে, ওই কথাগুলো আপনি যা যা বলতে চাচ্ছেন, দেখবেন প্রথমে আপনার ব্রেনে বাংলায় চলে আসে, আর বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলেই কিন্তু বাক্যটা মানে একটা প্রেজেন্টেশন হয়ে গেল নৌকা বাইচের উপরে। অর্থাৎ এই যে বাংলা বাক্যগুলো দিয়েছি না এখানে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, ঘুমাবার আগে তিনি বইটা পড়িতেছিলেন, করিম বাঁশি বাজাবে, রনি ডাক্তার হবে, তোমরা এখন লিখবে। প্রত্যেক দিন আপনারা একটা রুটিন করে ফেলেন। এখানে অনেক ট্রান্সলেশন দিয়েছি, এই দেখেন ভাগ ভাগ করে দেওয়া আছে। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 5, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6, এমনি করে করে অনেক দেওয়া আছে। এইগুলা আপনারা একটু করবেন, যেখানে বেঁধে যাবেন সেইটা আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে নক দিবেন, অথবা ছবি তুলে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তাতে আমি আরেকটা আপনাদের পরীক্ষা পাবো, আমি মনে করব যে এই লোক, এই স্টুডেন্ট উনি বাসায় পড়ে। আর যদি এটা না করেন, আমি বুঝবো যে আপনারা পড়ছেন না, এবং এটা করতে মোটেও সময় লাগবে না। আপনি যতই ব্যস্ত থাকেন, অফিস শেষ করে বাসায় এসে আপনি ভোরে অফিসে যাওয়ার আগে করতে পারেন, আপনি দুপুরবেলায় খেতে বসেও এটা করতে পারেন, আপনার ছুটির দিনে করতে পারেন। অর্থাৎ এই ট্রান্সলেশন গুলো আপনি করবেন। করিম বাঁশি বাজাবে, করিম ইংরেজি কি? করিম ইংরেজি করিম, বাঁশি ইংরেজি কি? ফ্লুট, আর বাজানো ইংরেজি কি? প্লে অন। অর্থাৎ play. করিম বাঁশি বাজাবে, করিম উইল প্লে অন, করিম উইল প্লে অন দা ফ্লুট। হ্যাঁ বলেন, কি বলেছেন? বলছি রিং 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 না, রিং মানে বাজানো, সেটা কি জানেন? রিং মানে বাজানো, অবশ্যই ওটা বাজানো, কিন্তু এটা হচ্ছে ঘন্টা বাজানো। ঘন্টা বাজানো হলে রিং হবে, আর বাঁশি বাজানো হলে প্লে অন দা ফ্লুট। প্লে অন, দেখবেন লেখা রয়েছে প্লে অন, হ্যাঁ। তো করিম বাঁশি বাজাবে, করিম উইল প্লে অন দা ফ্লুট। ফ্লুট শব্দের অর্থ বাঁশি, ফ্লুট শব্দের অর্থ FLUT। তো এই বাক্যগুলো দেখেন, এই যে এখানে বলছেন, বলতে গিয়ে কিন্তু আমরা পারতেছি না, এইগুলো আমরা করব প্র্যাকটিক্যালি, এগুলো একটু বাসায় করেন,
কয়েকটা দিন একটু করেন, দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। কথা বলা কি, বিষয়টা কি, স্পোকেন ইংলিশটা কি, আমরা সারাদিন যা কিছু করি এইগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো কথা বলা শিখে গেলাম। তো এই ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশে করা শিখতে হবে। আগে একটা সময় ছিল, এখন তো কমিউনিকেটিভ সিস্টেম বলে। দেখবেন 9-10 গ্রামার বইয়ের উপরে লেখা থাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ যোগাযোগের মাধ্যম। আর আমাদের সময় বা আপনারাও এখানে যারা সিনিয়র ব্যক্তি রয়েছেন আমার থেকেও, দেখবেন আগের সময়ে গ্রামার ট্রান্সলেশন মেথড বলতো, অর্থাৎ GTM। GTM গ্রামার ট্রান্সলেশন মেথডে ইংরেজিটা শিখতে হতো, ওইটা সব থেকে বেস্ট ওয়ে। তো আপনারা এইভাবে একটু ট্রান্সলেশন করবেন, দেখবেন আপনাদের প্রতি মানে খুব কাজে দেবে। আর যখনই যে ট্রান্সলেশনটা পারবেন না, প্লিজ আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে ওইটা সলভ করে দিব। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। হ্যাঁ।